ডিসেম্বর 1971 দক্ষিণ আমেরিকার রাজধানী থেকে লান্সা এয়ারলাইন্সের একটি ফ্লাইট 508 আকাশে ওড়ে। বিমানটিতে মোট ৮৬ জন যাত্রী ছিলেন এবং এটি আমাজন রেইন ফরেস্টের উপর দিয়ে উড়ে পেরুর পুকালপা শহরের দিকে যাচ্ছিল। যাত্রার প্রথম আধ ঘন্টা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। বিমান কর্মীরা এবং যাত্রীরা সবাই ছিলেন বেশ খোশ মেজাজে, কারণ ঠিক তার পরের দিনই ছিল বড়দিন, মানে 25শে ডিসেম্বর। সবাই যাচ্ছিলেন তার প্রিয়জনদের সাথে মিলিত হতে। তবে ঠিক যখন বিমানটি নিচে নামার প্রস্তুতি নিতে শুরু করলো, তখনই আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। হঠাৎ করেই সামনে এক ভয়াবহ ঝড় দানা বেঁধে উঠল। পাইলটরা ঝড়টি পাশ কাটিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন, বরং তারা বিমানটিকে সরাসরি ঝড়ের মাঝখান দিয়ে উড়িয়ে নিয়ে গেলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল এবং শুরু হলো বিদ্যুতের ঝলকানি। তীব্র টার্বুলেন্সের কারণে বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। ঝাঁকুনি এতটাই তীব্র হয়ে উঠল যে যাত্রীদের মাথার উপরের কম্পার্টমেন্টে রাখা মালপত্র ছিটকে তাদের গায়ে নিচে পড়তে লাগলো। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। টানা প্রায় 20 মিনিট এই ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত ছিল। এরপর হঠাৎ করেই ২১,০০০ ফুট উচ্চতায় থাকাকালীন বিমানটিতে বজ্রপাত হলো। বজ্রটি বিমানের ডান দিকের ডানায় আঘাত করলো এবং মুহূর্তের মধ্যেই সেই ডানায় আগুন ধরে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রাইট উইংস ভেঙে মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময় লেফট উইংয়ের একটি অংশ ভেঙে পড়ল এবং বিমানটি নিচে পড়তে শুরু করলো। পুকালপাতে ল্যান্ড করার প্রায় 15 মিনিট আগে আনুমানিক 10,০০০ ফুট উচ্চতায় থাকাকালীন বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে শুরু করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা যারা বিমানটিকে ফলো করছিলেন, হঠাৎ করেই তাদের র্যাডার স্ক্রিন থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে কেউ কেউ আশা করেছিলেন যে বিমানটি হয়তো ইমার্জেন্সি ল্যান্ডিং করতে সক্ষম হয়েছে, কিন্তু খুব শীঘ্রই এক মর্মান্তিক সত্য সবার সামনে পরিষ্কার হয়ে গেল। বিমানটি আসলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘটনার পর পেরুর ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করা হলো। কয়েকদিন পর উদ্ধারকারীরা অবশেষে সেই দুর্ঘটনাস্থলে পৌঁছলেন, যা আমাজন রেইন ফরেস্টের একেবারে গভীর জঙ্গলে ছিল। তারা দেখতে পেলেন বিমানের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যাত্রীদের মালপত্র গাছ থেকে ঝুলছিল, এমন সব সুটকেস হয়তো মাঝ আকাশেই ফেটে গিয়েছিল। আর গাছের ডালপালা থেকে ঝুলছিল বড়দিনের উপহার সামগ্রী। দেখে মনে হচ্ছিল যেন কেউ ছুটির এই উৎসবের জন্য ইচ্ছে করেই পুরো জঙ্গলটাকে সাজিয়ে রেখেছে। টানা কয়েকদিন ধরে জীবিতদের খোঁজে এক নিবিড় তল্লাশি চালানো হলো। উদ্ধার অভিযান চলল টানা বেশ কয়েকদিন ধরে, কিন্তু যখন কোনো জীবিত যাত্রীর সন্ধান মিলল না, তখন ধরে নেওয়া হলো যে বিমানে থাকা প্রতিটি যাত্রী প্রাণ হারিয়েছেন। কারণ 10,০০০ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে কেউ বেঁচে থাকতে পারে না। কিন্তু এই ধারণাটি ছিল সম্পূর্ণ ভুল। একজন যাত্রী কিন্তু সত্যিই বেঁচে ছিলেন, যে কোনো জনবসতি থেকে বহু মাইল দূরে আমাজনের সেই ঘন জঙ্গলের গহীনে 17 বছর বয়সী একটি মেয়ে তখনও জীবিত ছিল, জুলিয়ানে কোপকে। জুলিয়ান্সের কাছে এটি ছিল একটি সত্যিকারের অলৌকিক ঘটনা। তবে এখন তাকে এক অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। আমাজনের রেইন ফরেস্টের মাটিতে সে পড়েছিল সম্পূর্ণ একা এবং আহত অবস্থায়। তাকে খুঁজতে কেউ আসছিল না। তবে এখন তাকে এক অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। আমাজন রেইন ফরেস্টের মাটিতে সে পড়েছিল সম্পূর্ণ একা এবং আহত অবস্থায়। তাকে খুঁজতে কেউ আসছিল না, কারণ উদ্ধারকারী দলগুলো ততক্ষণে তাদের তল্লাশি অভিযান গুটিয়ে নিয়েছিল। তার পরিবারের সদস্যরা অন্য সবার মতোই তাকে মৃত বলে ধরে নিয়েছিল। জুলিয়েন তার মা মারিয়ার সাথে এই বিমানে ভ্রমণ করছিল। তাদের গন্তব্য ছিল পাঙ্গুয়ানা, আমাজন রেইন ফরেস্টের ভেতরে অবস্থিত একটি বায়োলজিক্যাল রিসার্চ স্টেশন। এই কেন্দ্রটি জুলিয়ানের বাবা মা নিজেরাই প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তারা উভয়েই ছিলেন জিওলজিস্ট। পরিকল্পনা ছিল পুরো পরিবার মিলে এই গবেষণা কেন্দ্রেই বড়দিনের উৎসব উদযাপন করবে। বড়দিনের ছুটির কারণে অন্য সব বিমান সংস্থার টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছিল। তাদের সামনে কেবল একটি বিকল্প ছিল, লান্সা এয়ারলাইন্স। জুলিয়ানের বাবা অতীতে বারবার তাদের সতর্ক করে বলেছিলেন তারা যেন এই বিমান সংস্থায় ভ্রমণ না করে।
তিনি এটিকে একটি ভয়াবহ বিমান সংস্থা হিসেবে অভিহিত করতেন, কারণ বিগত কয়েক বছরে তাদের বেশ কয়েকটি বিমান বিধ্বস্ত হয়েছিল। এটি ছিল একটি টার্বো প্রপলার প্লেন, নির্দিষ্ট করে বললে এটি লকহিড কোম্পানির মডেল L-188 ইলেকট্রা। এই প্লেনটি মূলত মরুভূমির উপর দিয়ে ওড়ার জন্য ডিজাইন করা হয়েছিল। অন্যান্য বিমানের মতো এর ডানাগুলো নমনীয় ছিল না, বরং বিমানের মূল কাঠামোর সাথে অত্যন্ত দৃঢ়ভাবে যুক্ত ছিল, ফলে বিমানটি তীব্র বাতাসের ঝাপটা কার্যকরভাবে সামলাতে পারত না। আর ঠিক এই কারণেই বহু বছর আগেই যুক্তরাষ্ট্রে এই বিমানটির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ফ্লাইটের যাত্রীরা জানতেনই না যে এই বিমানটি পাহাড়ি এলাকার উপর দিয়ে ওড়ার উপযোগী নয়, অথচ এই নির্দিষ্ট যাত্রার বিমানটিকে সরাসরি এন্ড্রিচ মাউন্টেনের উপর দিয়ে ওড়ানো হচ্ছিল। যখন বিমানটিতে বজ্রপাত হলো, জুলিয়ান বিমানের পেছনের দিক থেকে দ্বিতীয় সারিতে বসেছিলেন, সিট নাম্বার 18F। জুলিয়ান যে 3টি আসনের সারিতে বসেছিল সেটি বিমানের মূল কাঠামো থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। যেহেতু সে তার সিট বেল্টটি বেঁধে রেখেছিল, তাই 10,000 ফুট উচ্চতা থেকে পুরো আসন সারিটি যখন নিচের দিকে পড়তে শুরু করলো, তখন সে তার আসনের সাথে শক্তভাবে আটকে রইল। তার আসনটিকে ঘিরে এখানে যা ঘটল তা মানব জাতির ইতিহাসে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। জুলিয়ান তখনও তার আসনের সাথে বাঁধা অবস্থায় শূন্যের ওপর দিয়ে দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করলো। বিমানের ইঞ্জিনের বিকট গর্জন এবং যাত্রীদের আত্মচিৎকারের বিপরীতে এখন কেবল বাতাসের তীব্র শো শো শব্দ শোনা যাচ্ছিল। বাতাসের চাপের প্রচণ্ড শক্তির কারণে সিট বেল্টটি তার পেটের ভেতর এতটাই তীব্রভাবে গেঁথে গিয়েছিল যে শ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক নিচেই বিস্তৃত ছিল আমাজনের ঘন জঙ্গল। গাছপালা এতই নিবিড় ছিল যে মাটির কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। দেখে মনে হচ্ছিল যেন কোনো গাছপালার এক বিশাল সাগরের মাঝখানে আছড়ে পড়ছে। নিচে পড়তে পড়তে শূন্যে ভাসমান অবস্থাতেই জুলিয়ান জ্ঞান হারিয়ে ফেলে। অবশেষে যখন তার জ্ঞান ফিরল, তখন সে নিজেকে বনের মাটিতে পড়ে থাকা অবস্থায় আবিষ্কার করল। দিনটি ছিল 25শে ডিসেম্বর, বড়দিনের সকাল। সারা রাত ধরে বৃষ্টি পড়ছিল। পুরো রাত্রি জুলিয়ান অজ্ঞান অবস্থায় কাটিয়েছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু যেই মুহূর্তে সে চেষ্টা করে ঠিক তখনই আবার জ্ঞান হারিয়ে ফেলে। এমন বেশ কয়েকবার চেষ্টা করার পর সে কোনো মতে উঠে দাঁড়াতে সফল হয়। একবার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর পর সে তার আঘাতের তীব্রতা বুঝতে পারে। তার কলার বোন ভেঙে গেছে, হাঁটুতে মারাত্মক মচকে যাওয়ার আঘাত লেগেছে। তাছাড়া তার একটি চোখ এতটাই ফুলে গেছে যে সেটি পুরোপুরি বন্ধ হয়ে আছে, আর অন্য চোখটি দিয়ে সে কেবল আলোর একটি ক্ষীণ রেখা দেখতে পাচ্ছে। জুলিয়ার দৃষ্টিশক্তি এমনিতেই দুর্বল ছিল, আর এখন পরিস্থিতি আরও খারাপের দিকে মন নিল যখন সে তার চশমাটিও হারিয়ে ফেলল। এই মুহূর্তে আপনাদের মনে সম্ভবত একটি প্রশ্ন উকি দিচ্ছে, এত বিশাল উচ্চতা থেকে নিচে পড়ে যাওয়ার পরেও সে কিভাবে প্রাণে বেঁচে গেল? বন্ধুরা, 3টি অলৌকিক বিষয় তার প্রাণ রক্ষা করেছিল। প্রথমটি ছিল প্রবল ঊর্ধ্বমুখী বায়ুর প্রবাহ, ঝড়ের কেন্দ্রস্থল থেকে নিচের দিক থেকে উপরের দিকে ধাবমান বাতাস, যা আপড্রপ নামে পরিচিত। বাতাস মাটি থেকে আকাশের দিকে প্রবাহিত হচ্ছিল। ঝড়ের প্রকৃতির কারণেই এর মধ্যে দিয়ে নিচে পড়তে থাকা যে কোনো বস্তুই উপরের দিকে পুনরায় ধাক্কা খেত। এই বাতাস জুলিয়ার নিচে পড়ার গতিকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল। দ্বিতীয় বিষয়টি হলো, নিচে পড়ার সময় সে যে আসনের সারিতে বেল্ট দিয়ে বাঁধা ছিল সেটি দ্রুত গতিতে ঘুরতে শুরু করেছিল। এটি এতটাই তীব্র বেগে পাক খাচ্ছিল যে কার্যত এটি একটি হেলিকপ্টারের রোটর ব্লেডের মতোই কাজ করছিল। এটি তার নিচে পড়ার গতিকে আরও কমিয়ে দিয়েছিল। তৃতীয় বিষয়টি ছিল আমাজন রেনফরেস্টের ঘন সবুজ জঙ্গল, যা এক ধরনের জালের মতো কাজ করেছিল। ফলে যখন সে মাটিতে এসে পড়ল, তখন সে শক্ত মাটির সাথে সরাসরি না পড়ে প্রচণ্ড আঘাত থেকে রক্ষা পেল গাছের ডালের উপর পড়ে। এছাড়াও ভাগ্য এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ বেঁচে থাকাটা নির্ভর করেছিল সে ঠিক কোন দিকে পড়েছিল, ঠিক কোন গাছটির উপর সে আছড়ে পড়েছিল এবং আঘাত লাগার মুহূর্তে তার শরীরের অবস্থান ঠিক কেমন ছিল, এই বিষয়গুলোর উপর।
এত বিশাল উচ্চতা থেকে নিচে পড়ার সময় এই প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি সহ্য করার পরেও বেঁচে থাকাটা ঠিক কতটা বিরল। তবে জুলিয়ানের জন্য আসল বিপদটি তখন মাত্র শুরু হয়েছিল। সে আমাজন রেইন ফরেস্টের একেবারে গহীনে সম্পূর্ণ একা। সে এদিক ওদিক ঘুরে তার মাকে খুঁজতে লাগলো এবং বারবার ডেকে চলল, কিন্তু কোনো সাড়াই পেল না। বন্ধুরা, এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি, আমাজন রেইন ফরেস্ট জুলিয়ানের কাছে কোনো অপরিচিত এলাকা ছিল না, কারণ সে কোনো সাধারণ শহুরে মেয়ে ছিল না। সে তার জীবনের 3টি বছর পাঙ্গুয়ানা রিসার্চ স্টেশনে তার বাবা মায়ের সাথে কাটিয়েছিল, যারা উভয়ই ছিলেন প্রাণী বিজ্ঞানী। এর ফলে জঙ্গলের কোন প্রাণীগুলো বিষধর, কোন গাছগুলো বিপজ্জনক সে সম্পর্কে তার সঠিক ধারণা ছিল। সংকটকালে কিভাবে পরিস্থিতি সামলাতে হয় সেটাও তার জানা ছিল। সে বুঝতে পেরেছিল যে এমন একটি পরিস্থিতিতে এবং নিজের শরীরে আঘাত থাকা সত্ত্বেও ভয়ের কাছে নতি স্বীকার করা চলবে না, বরং শান্ত মাথায় স্পষ্টভাবে চিন্তা করার উপর তাকে মনোযোগ দিতে হবে। কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর জুলিয়ানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলো, যার ফলে সে মোটামুটি স্থিরভাবে হাঁটতে সক্ষম হলো। সে চিৎকার করে ডাকলো তার মাকে এবং অন্যান্য যাত্রীদের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু কোনো সাড়া পেল না। মাঝে মাঝে সে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া উদ্ধারকারী হেলিকপ্টারের শব্দ শুনতে পেত, কিন্তু জঙ্গলটি এতটাই ঘন ছিল যে হেলিকপ্টার থেকে তাকে দেখতে পাওয়া ছিল অসম্ভব। সে বুঝতে পারল যে এখানে সে সম্পূর্ণ একা। এখন যাই করার প্রয়োজন হোক না কেন, তাকে তা সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতেই করতে হবে। বেঁচে থাকার জন্য তার সবচেয়ে জরুরি 2টি প্রয়োজন ছিল, জল আর খাবার। এই সংকটময় মুহূর্তে সে তার উপস্থিত বুদ্ধির উপর ভরসা রাখল। সে লক্ষ্য করল যে গাছের পাতায় জলের বিন্দু জমে আছে, সেগুলো চেটে খেয়ে সে তার তৃষ্ণা মেটালো। এরপর সে খাবারের সন্ধানে তার চারপাশ খুঁজতে শুরু করলো। অনেকের মনেই একটি ভুল ধারণা থাকে যে এই ধরনের ঘন জঙ্গলগুলোতে নিশ্চয়ই খাওয়ার উপযোগী ফল গাছে পরিপূর্ণ থাকে, কিন্তু বাস্তবে বিষয়টি মোটেও তা নয়। আমাজন এতটাই ঘন জঙ্গল যে সূর্যের আলো জঙ্গলের মেঝে পর্যন্ত পৌঁছতে পারে না, যার অর্থ হলো মাটির স্তরে খুবই কম গাছপালা জন্মায়। খাওয়ার উপযোগী ফল গাছগুলো কেবল মাটি থেকে 20 মিটার বা তারও বেশি উচ্চতায় জন্মায়, আর সেগুলো পেড়ে খাওয়ার জন্য গাছে চড়া প্রয়োজন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। প্রথমে জুলিয়ান কিছু মাশরুম দেখতে পেল, কিন্তু সেগুলো বিষাক্ত হতে পারে এমন সন্দেহে সে সেগুলোকে হাতও দিল না। পরবর্তীতে সে ইতালীয় ফ্রুট কেকের একটি বাক্স খুঁজে পায়, যা বিমান থেকে নিচে পড়ে গিয়েছিল, কিন্তু সারা রাত বৃষ্টির কারণে সেটি আর খাওয়ার উপযোগী ছিল না। আরও কিছুটা হাঁটার পর সে এক প্যাকেট ক্যান্ডি খুঁজে পেল, যা ওই বিমান থেকে নিচে পড়েছিল। সেই প্যাকেটে মাত্র 30টি ক্যান্ডি ছিল। সে সিদ্ধান্ত নিল যে সে অত্যন্ত হিসেব করে এগুলো খরচ করবে এবং প্রতিদিন কেবল নির্দিষ্ট কয়েকটি ক্যান্ডিই খাবে। তার হাতে একটি হাতঘড়িও ছিল, যা ছিল তার দাদির দেওয়া একটি উপহার। এখন তাকে অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো। জুলিয়ান জানতো যে যদি তাকে বেঁচে থাকতে হয়, তবে কোনো জনবসতি চোখে না পড়া পর্যন্ত তাকে অবিরাম হেঁটে চলতেই হবে। কিন্তু কোন দিকে যেতে হবে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে দুর্ঘটনার স্থানটির আশেপাশে কয়েক ঘন্টা ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করল। হঠাৎই সে জলের ফোঁটা পড়ার শব্দ শুনতে পেল। জুলিয়ান যখন সেই শব্দের উৎস খুঁজে পেল, তখন সে ঝোপঝাড়ের মাঝখানে মাটি ফুঁড়ে বেরিয়ে আসা জলের একটি সরু ধারা দেখতে পেল। এটিই ছিল তার আসার প্রথম আলোক রেখা। জুলিয়ানের বাবা তাকে শিখিয়েছিলেন যে যদি সে কখনো জঙ্গলের পথ হারিয়ে ফেলে, তবে তার উচিত হবে কোনো প্রবাহমান জলের ধারা খুঁজে বের করা এবং সেই ধারা অনুসরণ করে এগিয়ে যাওয়া। একটি ছোট জলাধার শেষমেশ তাকে একটি বড় জলাধারের কাছে নিয়ে যাবে। সেই ছোট জলাধারটি একসময় বড় হয়ে নদীতে পরিণত হবে, আর সে যদি অবিচল সামনের দিকে এগিয়ে যেতে থাকে, তবে আজ না হোক কাল নদীর তীরে কোনো না কোনো জনবসতির সন্ধান সে পাবে। জুলিয়ানের হাতে কেবল এই একটি কৌশলই ছিল, তাই জলাধারটিকে দৃষ্টিসীমার মধ্যে রেখে সে সামনের দিকে এগিয়ে চলল। আমাজন রেন ফরেস্টের সেই হাড়হিম করা জঙ্গলে
যেখানে বিষধর সাপ, মাকড়সা এবং আরও অগণিত বিপজ্জনক প্রজাতির প্রাণী বাস করে। সেই দুর্গম পথে সেই 17 বছর বয়সী মেয়েটি একাই পা বাড়িয়েছিল। সে নিজেও জানতো না যে সেটি কোন গন্তব্যের দিকে চলেছে, কিংবা আদৌ কারো দেখা পাবে কিনা। সে শুধু এটুকু জানতো যে তাকে কেবল জলাধারটি অনুসরণ করে এগিয়ে যেতে হবে। এমন তাত্ত্বিকভাবে জলাধার অনুসরণ করে চলার বিষয়টি শুনতে বেশ মজার মনে হলেও জলাধারগুলো কিন্তু সবসময় সহজ বা সমতল ভূখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয় না। প্রায়শই পথে আড়াআড়ি পড়ে থাকা গাছপালা পথ আটকে দেয়। ঝোপঝাড় আর পিছিল পাথরের পথঘাট হয়ে ওঠে দুর্গম। এখানকার জঙ্গল এতটাই ঘন ছিল যে ঝোপঝাড় বা আগাছা কেটে পথ পরিষ্কার করে তবে তাকে সামনের দিকে এগোতে হচ্ছিল। এই সমস্ত প্রতিবন্ধকতার কারণে অন্ধকার নেমে আসার আগেই সে খুব বেশি দূর পথ পাড়ি দিতে পারেনি। সে তার ঘড়ির দিকে একবার তাকালো, তখন সন্ধে 6টা বাজে। আর ঠিক এই মুহূর্তেই সে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটির মুখোমুখি হয়ে দাঁড়ালো। এই গভীর জঙ্গলের ভেতরেই তাকে পুরো একটি রাত কাটিয়ে দিতে হবে। রাতের অন্ধকারে যে কোনো প্রাণী অত্যন্ত সহজে তার উপর আক্রমণ চালাতে পারে। জুলিয়ান জানতো যে এমন পরিস্থিতিতে নিরাপদ কোনো স্থানে ঘুমানোই শ্রেয়। এমন কোনো জায়গা বেছে নেওয়া উচিত যার ঠিক পেছনেই কোনো গাছ কিংবা বিশাল পাথরের অবস্থান রয়েছে, যাতে পেছন দিক থেকে কোনো প্রাণী আক্রমণ করতে না পারে। তার বাবা তাকে পাথর আর কাঠ ঘষে কিভাবে আগুন জ্বালাতে হয় সেই কৌশলও শিখিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে মুষলধারে বৃষ্টি পড়ছিল। সব কিছুই তখন জলে ভিজে একাকার। এরকম অবস্থায় আগুন জ্বালানো ছিল সম্পূর্ণ অসম্ভব। চরম ক্লান্ত এবং আহত অবস্থায় সে এক গভীর ঘুমে তলিয়ে গেল। তবে সৌভাগ্যক্রমে সে ঘুমানোর জন্য এমন একটি জায়গা বেছে নিয়েছিল যা তুলনামূলকভাবে নিরাপদ ছিল। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সে নিজেকে সম্পূর্ণ শক্তিহীন ও অবসন্ন অনুভব করল। তবুও সে জানতো যে যদি তাকে প্রাণে বাঁচতে হয় তবে তাকে অবিরাম সামনের দিকে এগিয়ে যেতেই হবে। যেহেতু তার চশমাটি ভেঙে গিয়েছিল, তাই সে দূরের কোনো বস্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না, যার অর্থ হলো পথের দূরত্ব কমাতে কোনো শর্টকাট পথ বেছে নেওয়ার বিষয়টি তার জন্য সম্পূর্ণ অসম্ভব ছিল। তবুও তাকে এগিয়ে যেতেই হলো। কিছুটা যাওয়ার পর এক মুহূর্তের জন্য জুলিয়ান যেন স্তব্ধ হয়ে গেল। সে 3টি মৃতদেহ দেখতে পেল, যারা সেই প্লেনেরই তার সহযাত্রী ছিল। জুলিয়া আশপাশে তাকালো অন্য কোনো মৃতদেহ বা আহত যাত্রী আছে কিনা দেখার জন্য, কিন্তু ধাতব টুকরো ছাড়া আর কিছুই ছিল না। সে আবার জলের ধার ঘেঁষে সামনে এগোতে শুরু করলো। এভাবেই দিন কেটে গেল। সে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে জঙ্গলের মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সময় আজ কি বার সেটাও তার মনে পড়ছিল না। জুলিয়া মনে মনে একটাই কথা আওড়াচ্ছিল, জলকে অনুসরণ করে চলো। ধীরে ধীরে জলের ছোট ধারাটি একটি বড় ধারায় পরিণত হলো এবং এই বড় ধারাটি একটি ছোট নদীতে রূপ নিল। কিন্তু এতদিন পর তার খিদে অসহ্য হয়ে উঠল। তার কাছে থাকা সমস্ত ক্যান্ডি শেষ হয়ে গিয়েছে। সে গাছের ভেতরের অংশ খাওয়ার কথা ভাবল, কিন্তু তা করার মতো কোনো সরঞ্জাম তার কাছে ছিল না। তার মাছ ধরার কোনো উপায় ছিল না, আর গাছের শিকড় থেতলে খাওয়ারও কোনো পদ্ধতি ছিল না। সে নদীর জল ছাড়া আর কিছুই পেল না। এই জলের মিনারেলস তাকে কিছুক্ষণের জন্য পেট ভরা রাখত, কিন্তু তারপর খিদে আবার ফিরে আসতো। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ল, বিষণ্ণ হয়ে পড়েছিল। সে জানতো না যে এই পরিস্থিতিতে জঙ্গলের ভেতর সে আর কতক্ষণ বা টিকে থাকতে পারবে। 6ষ্ঠ দিনে জুলিয়ান একটি পরিচিত পাখির ডাক শুনতে পেল। সেই ডাক শুনে হঠাৎ করেই তার ভেতর যেন নতুন করে শক্তির এক জোয়ার জেগে উঠল। সেই শব্দের পথ ধরে সে নতুন উদ্যমে এগিয়ে চলতে শুরু করলো। আসলে পাখির সেই ডাকটি তার আগে থেকেই চেনা ছিল। সে জানতো যে এই বিশেষ প্রজাতির পাখিরা সাধারণত খোলা জলাশয়ের কাছাকাছি বড় কোনো নদীর তীরে তাদের বাসা বাঁধে। এর অর্থ হলো কাছে পিঠেই কোথাও একটি বড় নদী রয়েছে। আরও কয়েক কদম এগিয়ে যেতেই সে দেখতে পেল যে এতক্ষণ সে যে ছোট জলের ধারাটি অনুসরণ করেছিল সেটি সামনে একটি বড় নদীর সাথে মিশে গিয়েছে। তবে সেই বড় নদীর তীরে পৌঁছানো বেশ কঠিন হয়ে দাঁড়ায়, কারণ জলের ধারাটির মোহনাটি গাছ থেকে খসে পড়া গুঁড়ি আর ঘন ঝোপঝাড়ে এমনভাবে আটকে ছিল যে জুলিয়ানের পক্ষে সরাসরি উপাসটা পার হওয়া অসম্ভব হয়ে পড়েছিল।
অগত্যা সে পিছু হটল এবং জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা দূরে অন্য পথ দিয়ে এগিয়ে গেল, যাতে এই প্রকৃতির প্রতিবন্ধকতাটি এড়িয়ে যাওয়া যায়। এই পথটুকু ঘুরে আসতে তার বেশ কয়েক ঘন্টা সময় লেগে গেল, কিন্তু শেষমেশ সে সেই বড় নদীর তীরে পৌঁছতে সক্ষম হলো। জঙ্গলের ভেতর দিয়ে দিনের পর দিন পথ চলার পর এই প্রথমবার জুলিয়ানের মাথার উপর উন্মুক্ত আকাশ দেখতে পেল। তবুও দৃষ্টির সীমানায় যতদূর চোখ যায় কোথাও একটিও মানুষের দেখা মিলল না। বেশ কিছুক্ষণ ধরেই সে দূর থেকে উদ্ধারকারী বিমানের একটানা আওয়াজ শুনতে পাচ্ছিল, যদিও শব্দটা দূর থেকেই আসছিল। এরপর প্রায় আধ ঘন্টা বাদে একটি বিমান অনেক কাছে চলে এলো। সেটি ঠিক তার মাথার উপর দিয়ে উড়ে গেল। জুলিয়ান তখন উত্তেজনায় অধীর হয়ে উঠল। বুক ভরা আশা নিয়ে সে আকাশের দিকে বিমানের পানে তাকিয়ে রইল। দুহাত নেড়ে ইশারা করতে লাগলো, চিৎকার করতে লাগলো, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। বিমানের চালক তাকে দেখতে পেল না। আবারও আশার উপর ভরসা রেখে জুলিয়ান সেখানে বসে অপেক্ষা করতে লাগলো, এই ভেবে যে হয়তো অন্য কোনো বিমান একসময় ঘুরে আবার এদিকেই ফিরে আসবে, আবারও চিৎকার করে ডাকবে আর হাত নেড়ে ইশারা করতে পারবে। সে প্রস্তুত হয়ে রইল, কিন্তু আর কোনো বিমান এলো না এবং এক সময় দূর থেকে ভেসে আসা সেই আওয়াজগুলোও পুরোপুরি মিলিয়ে গেল। সময়ের কাঁটা যত গড়িয়ে চলল সেই শব্দগুলো যেন আর কখনোই শুনতে পেল না। জুলিয়ান তখন বুঝতে পারল যে উদ্ধার অভিযানটি হয়তো আনুষ্ঠানিকভাবে স্থগিত করে দেয়া হয়েছে। আবারও জুলিয়ানের মনের জোর, তার অদম্য মনোবল ভেঙে পড়তে শুরু করলো। এতক্ষণ পর্যন্ত তার একমাত্র লক্ষ্য ছিল যেভাবেই হোক নদীর তীরে গিয়ে পৌঁছনো। তবে নদীর তীরে পৌঁছানোর পর নিজের চরম একাকিত্বের মর্মান্তিক বাস্তবতা তাকে গভীরভাবে বিচলিত করে তুলল। চারিদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ এই জঙ্গল ছিল জনমানবহীন। এমন কোনো মানুষ সেখানে ছিল না যে তাকে উদ্ধার করতে এগিয়ে আসবে। তার মনে হতে লাগলো যে এখানে তার বেঁচে থাকার সম্ভাবনা কার্যত শূন্য। সে যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই হঠাৎ তার বাবার বলা একটি কথা মনে পড়ে গেল, যেখানে নদী আছে সেখানে মানুষও থাকবে। এই চিন্তা থেকে অনুপ্রেরণা নিয়ে সে নদীর কিনারা ধরে এগিয়ে চলতে লাগলো। আজ হোক বা কাল সে নিশ্চিতভাবেই জনবসতিতে পৌঁছতে পারবে। জুলিয়ান তার শেষ আশাটুকুকে সম্বল করে সামনের দিকে এগিয়ে চলল। দিন গড়িয়ে সপ্তাহ পার হলো, আর প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে লাগলো। তার হাতের খোলা ক্ষতগুলোতে মাছিরা ডিম পেড়েছিল। সেই ডিম ফুটে শীঘ্রই কিলবিলে পোকার জন্ম হলো। ক্ষুদ্র লাভাগুলো তার মাংসের গভীরে ঢুকে গেল। সাধারণত অ্যালকোহল বা কেরোসিন ব্যবহার করেই ক্ষত থেকে এমন পোকা বের করা সম্ভব হয়, কিন্তু জুলিয়ানের কাছে এর কোনোটিই ছিল না। তার সম্বল বলতে ছিল কেবল একটি হাতের আংটি। সেই আংটিটি ব্যবহার করে সে পোকাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু সেগুলো তার চামড়ার অনেক গভীরে ঢুকে গিয়েছিল। তার মনে ভয় জাগতে লাগলো, এক অত্যন্ত ভয়াবহ চিন্তা যা তার সামনে এমন এক আশঙ্কার দ্বার উন্মোচন করেছিল যে হয়তো তাকে নিজের হাতটি কেটে ফেলতে হতে পারে। এছাড়া সে তার পিঠের উপরের অংশের চামড়া পরীক্ষা করে দেখল, যা মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। সেই চামড়া এখন ধীরে ধীরে খসে পড়েছিল এবং তার থেকে রক্ত ঝরছিল। এই সমস্যাগুলোর কোনোটিই সমাধান করার ক্ষমতা তার ছিল না। তাই সে কেবল সেই কাজটি করার সিদ্ধান্ত নিল যা তার নিজের নিয়ন্ত্রণে ছিল। সে নদীর কিনারা ধরে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ নদীর কিনারা ধরে হেঁটে যাওয়ার পর তার মনে হলো নদীর কিনারা ধরে ধীর গতিতে হেঁটে যাওয়ার চেয়ে বরং নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটাই শ্রেয় হবে। তাই সে জলে ঝাঁপ দিল এবং নিজেকে নদীর স্রোতের উপর ছেড়ে দিল। ঘন্টার পর ঘন্টা নদীতে ভেসে থাকার পর এক সময় তার মনে হলো যেন সে একটি বাড়ি দেখতে পেয়েছে। তার কিছুক্ষণ পরেই তার মনে হলো সে যেন কোনো মুরগির ডাক শুনতে পাচ্ছে। তবে এই দুটোর কোনোটিই বাস্তবে ছিল না। অন্ধকার নেমে আসার সাথে সাথেই চরম ধকল এবং মানসিক চাপের কারণে তার মস্তিষ্কে কেবল হ্যালুসিনেশনের সৃষ্টি হচ্ছিল। রাত ঘনিয়ে আসার সাথে সাথে আশ্রয়ের সন্ধানে সে নদী থেকে ডাঙায় উঠে আসতো, আর পরের দিন ভোর হওয়ার সাথে সাথেই আবার নদীতে ঝাঁপিয়ে পড়ত। পরবর্তী কয়েকদিন সে এই রুটিনই মেনে চলল, এমন এক কর্মপন্থা যা কোনো অবস্থাতেই বিপদমুক্ত ছিল না।
একদিন নদীর তীরে শুয়ে থাকার সময় একটি বিশাল কুমির আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই জুলিয়ানের জঙ্গল বিষয়ক জ্ঞান আবারও অমূল্য বলে প্রমাণিত হলো। সে জানতো যে বিশেষ প্রজাতির এই কুমিরগুলো সাধারণত জলের ভেতর আক্রমণ করে না। তাই সে কাল বিলম্ব না করে আবারও নদীতে নেমে পড়ল এবং স্রোতের টানে ভেসে চলতে শুরু করলো। বেশ কয়েকদিন ধরে এই প্রক্রিয়াটি চালিয়ে যাওয়ার ফলে ঠান্ডা জলের সংস্পর্শে এসে এসে আরও বেশি দুর্বল হয়ে পড়েছিল। খাদ্যের সমস্যাটি তখন প্রকট আকারেই রয়ে গিয়েছিল। সে ব্যাঙ ধরে খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ততদিনে সে এতটাই জীর্ণ এবং দুর্বল হয়ে পড়েছিল যে ব্যাঙ ধরার মতো শক্তি তার অবশিষ্ট ছিল না। নদীর তীর ধরে এগিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে তার চোখে পড়ল বিভিন্ন বন্য প্রাণী, যেমন হরিণ, যা মোটেও কোনো শুভ লক্ষণ ছিল না। জুলিয়ান জানতো যে সাধারণত জনবসতির কাছাকাছি এই ধরনের প্রাণীদের দেখা মেলে না। 10ম দিনে এসে সে তার সবটুকু আশা প্রায় পুরোপুরি হারিয়ে ফেলেছিল। নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখার মতো অবলম্বন জুলিয়ানের হাতে আর কিছুই ছিল না। সে সত্যি অনুভব করতে শুরু করেছিল যে হয়তো আর তার বেঁচে ফেরা হবে না। এভাবেই আরও একটি পুরো দিন কেটে গেল। সূর্য দিগন্তের আড়ালে হারিয়ে গিয়ে চারপাশ যখন অন্ধকারে ছেয়ে যেতে শুরু করলো, তখনও পর্যন্ত সে নদীতে সাঁতার কাটতে লাগলো। এরপর তীরে উঠে সে যখন বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। ঠিক তার সামনেই একটি ছোট্ট নৌকা নোঙর করা রয়েছে। সে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না। দ্রুত চোখের পাতা ফেলে আবারও তাকালো। নৌকোটি তখনও দৃশ্যমান ছিল। সাঁতরে আরেকটু এগিয়ে সে নৌকোটির খুব কাছে চলে গেল এবং সে সেটিকে স্পর্শ করল। কেবল তখনই সে সত্যি বিশ্বাস করতে পারল যে হ্যাঁ, এটি সত্যি একটি নৌকা। নৌকাটির পাশেই সে উপরের দিকে চলে যাওয়ার একটি সরু পথের সন্ধান পেল। শরীরের অবশিষ্ট শেষ শক্তি এক করে জুলিয়া সেই পথ ধরে উপরের দিকে উঠতে শুরু করল। একেবারে উপরে একটি ছোট্ট কুঁড়ে ঘর দাঁড়িয়েছিল। কুঁড়ে ঘরটির কাছে পৌঁছে সে ভেতরে উঁকি দিতেই সে দেখল সেখানে কেউ নেই। তবে কুঁড়ে ঘরটির ভেতরে সে কিছুটা পেট্রোল খুঁজে পেল। জুলিয়া একটি ছোট নল ব্যবহার করে কিছুটা পেট্রোল তুলে নিল এবং সরাসরি তার হাতের ক্ষতর ওপর ঢেলে দিল, এই আশায় যে ক্ষতের ভেতর বাসা বাঁধা পোকাগুলোকে হয়তো এভাবে বের করা সম্ভব হবে। এমনটা করার ফলে সে তাৎক্ষণিকভাবে তীব্র এবং অসহনীয় যন্ত্রণায় ছটফট করে উঠল, কারণ পেট্রোলের হাত থেকে বাঁচতে পোকাগুলো তার মাংসের আরও গভীরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। ধীরে ধীরে একে একে পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করলো। অত্যন্ত কষ্ট করে সে যখন পোকাগুলোকে ক্ষত থেকে টেনে বার করছিল, ক্ষতের ভেতরে মোট 30টি লাভা ছিল। জুলিয়া ঠিক করলো সে কুঁড়ে ঘরটির ভেতরেই কারো আসার অপেক্ষায় থাকবে। রাত নেমে এলো, তারপর ভোরের আলো ফুটে নতুন দিনের সূচনা হলো। তবুও কেউ এলো না। সে আবারও ভাবতে শুরু করলো তার কি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তবে তার শরীরে তখন আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। পরবর্তী পুরো দিনটি সে ঠিক সেখানেই বসে কাটিয়ে দিল। কিন্তু সেই সন্ধ্যায় ঠিক যখন চারপাশ আধারে ছেয়ে যেতে শুরু করছে, তখন সে কিছু শব্দ শুনতে পেল, মানুষের কণ্ঠস্বর। জুলিয়া ভাবলো সে হয়তো আবারও কেবল কোনো বিভ্রম দেখছে। কিন্তু পর মুহূর্তেই সে দেখতে পেল জঙ্গল থেকে বেরিয়ে আসছে 3টি ছায়া মূর্তি। মানুষগুলো যখন জুলিয়াকে দেখতে পেল, তারা হঠাৎ ভয়ে শিউরে উঠল এবং পিছিয়ে গেল। জীর্ণ পোশাকে এক শ্বেতাঙ্গ তরুণীকে দেখে, যার চোখগুলো ছিল ফুলে যাওয়া এবং সারা শরীর ছিল অসংখ্য ক্ষতে জর্জরিত, তারা ভাবতে লাগলো এ হয়তো কোনো এক ধরনের রাক্ষসী বা অপশক্তি। বন্ধুরা, আমাজন রেন ফরেস্টও বহু পৌরাণিক উপকথার আধার, ঠিক যেমনটি দেখা যায় পৃথিবীর প্রতিটি সংস্কৃতিতে। এই মেয়েটিকে এখানে শোচনীয় অবস্থায় দেখে তারা সত্যি বিশ্বাস করে বসলো যে সে কোনো এক ধরনের রাক্ষসী বা অপশক্তি। লোকগুলোকে দেখতে পাওয়ার মুহূর্তেই নিজের সমস্ত সাহস এক করে জুলিয়ান কথা বলার চেষ্টা করলো। স্প্যানিশ ভাষায় সে বলল, আমি সেই বিমান দুর্ঘটনার একজন বেঁচে ফেরা যাত্রী, আমার নাম জুলিয়ান। এই কথা শুনে লোকগুলো যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তারা জুলিয়ানকে জানালো যে তাদের শোনা খবর অনুযায়ী ওই বিমানে থাকা বাকি সবাই মারা গেছে। এটি ছিল আরেকটি বিশাল অলৌকিক ঘটনা, যে ঠিক সেই সন্ধ্যায় জুলিয়ানের সাথে সেই 3জন লোকের দেখা হয়েছিল।
আসলে তারা মূলত অন্য কোনো গন্তব্যে যাচ্ছিল, কিন্তু প্রবল বৃষ্টির কারণে তারা সিদ্ধান্ত নেয় যে ওই কুঁড়ে ঘরটিতেই আশ্রয় নেবে। তারা জুলিয়ানকে পরার জন্য একটি শার্ট এবং একটি প্যান্ট দিল এবং খাওয়ার জন্য দিল কিছু ফারিনহা, এক ধরনের ভাজা আটা বা গুঁড়ো খাবার। এছাড়াও তারা তার ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দিল এবং ক্ষতস্থানগুলোর ভেতরে আটকে থাকা পোকাগুলোর অত্যন্ত সতর্কতার সাথে বের করে আনলো। এরই মধ্যে আরও 2 জন লোক সেখানে এসে উপস্থিত হলো। পরদিন পুরো দলটি জুলিয়ানকে সঙ্গে নিয়ে কাছের একটি গ্রামে পৌঁছে দিল। গ্রামের মানুষ যখন প্রথম জুলিয়ানের দিকে তাকালো, তারা মুহূর্তের মধ্যেই ভীষণ ভয় পেয়ে গেল, কারণ দুর্ঘটনার ফলে তার চোখের ভেতরের সমস্ত রক্তনালী ছিঁড়ে গিয়েছিল, যার ফলে তার চোখ জোড়া সম্পূর্ণ বর্ণ ধারণ করেছিল। সেই গ্রামে তার ক্ষতস্থানগুলো আরও ভালোভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা হলো। সেখান থেকে জুলিয়ানকে বিমানে করে পুকালপা শহরে নিয়ে যাওয়া হলো, যেখানে চিকিৎসকরা তাকে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করলেন এবং এর কয়েকদিন পরেই জুলিয়ান সুস্থ হয়ে নিরাপদে নিজের বাড়িতে ফিরে এলো। সব মিলিয়ে আমাজনের গভীর জঙ্গলে সম্পূর্ণ একা অবস্থায় মৃত্যুর বিরুদ্ধে টিকে থাকার জন্য সে লড়াই করেছিল টানা 11 দিন। এই অসাধারণ কাহিনীটি সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছিল। এটি এক 17 বছর বয়সী কিশোরীর অবিশ্বাস্য এবং অলৌকিক উপাখ্যান, যে কিনা 10,000 ফুট উচ্চতা থেকে সরাসরি আমাজন রেন ফরেস্টের গভীরে আশ্রে পড়েছিল এবং সেই বিপদসংকুল বন্য পরিবেশে 11 দিন ধরে বেঁচে ছিল। যদিও জুলিয়ান শেষমেশ আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল, তবুও জঙ্গলটি কখনোই তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। পরবর্তীতে সে বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করে এবং তার মায়ের মতোই একজন প্রখ্যাত প্রাণী বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করে। আমাজন রেন ফরেস্ট ও সেখানকার প্রাণী সংরক্ষণের কাজেই সে তার সমগ্র জীবন উৎসর্গ করে দেয়। 2000 সালে তার বাবার মৃত্যুর পর তিনি পাঙ্গুয়ানা রিসার্চ স্টেশনের পরিচালক হন এবং এর ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন, সেই গবেষণা কেন্দ্র যা তার মা বাবা প্রতিষ্ঠা করেছিলেন। আজ জুলিয়ান একজন প্রখ্যাত ভূতত্ত্ববিদ। তার বয়স এখন 72 বছর এবং তিনি এখনও জীবিত। 2010 সালে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এই ঘটনার পরবর্তী বহু বছর ধরে তিনি দুঃস্বপ্নের যন্ত্রণায় ভুগেছেন। সেই ভয়াবহ দুঃস্বপ্নগুলোতে তিনি বারবার সেই মানুষগুলোর মুখ দেখতে পেতেন, যারা সেই অভিশপ্ত দিনে বিমানটিতে তার সহযাত্রী ছিলেন। একটি প্রশ্ন তাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরত, কেন আমি একমাত্র বেঁচে ফিরলাম আর কেন অন্য কেউ বাঁচল না? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে তার নিজের সাহস এবং অটল সংকল্পের মধ্যে। পরবর্তীতে যখন তদন্তকারী দলটি বিমান বিধ্বস্ত হওয়ার স্থানে পৌঁছলো, তখন তারা আবিষ্কার করলো যে আরও 14 জন মানুষ সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন। এমন 14 জন ব্যক্তি যারা বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক পরও জীবিত ছিল, কিন্তু শেষমেশ উদ্ধার পাওয়ার অপেক্ষায় থাকতে থাকতেই মৃত্যুবরণ করেন। জুলিয়ান অবশ্য তার অর্জিত জ্ঞান, তার সাহস এবং বাবা মায়ের শেখানো শিক্ষাগুলোকে সম্বল করেছিলেন। তিনি সেই শিক্ষাগুলো কাজে লাগালেন, নিজের পথ নিজেই তৈরি করে নিলেন এবং শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছতে সক্ষম হলেন। তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল ছাড়তে রাজি হননি এবং সম্ভবত সেটাই ছিল তার ও বাকি সবার মধ্যে মূল পার্থক্য। আমাদের সবারই এই গল্প থেকে একটি শিক্ষা নেওয়া উচিত। আমাদের জীবনে পরিস্থিতি যতই কঠিন হয়ে উঠুক না কেন, আমাদের অবশ্যই অবিচল থাকতে হবে। যখনই আপনি কোনো প্রতিকূলতার মুখোমুখি হবেন, এই গল্পটি স্মরণ করবেন এবং মনে মনে ভাববেন, নিশ্চয়ই আমার সংগ্রাম জুলিয়ানের সংগ্রামের মতো এত বিশাল হতে পারে না। যদি 17 বছর বয়সী একটি মেয়ে এত বিশাল প্রতিকূলতা জয় করতে গিয়ে এমন এক অসাধ্য সাধনের সংগ্রাম চালিয়ে যেতে পারে, তবে নিশ্চয়ই আপনিও আপনার নিজের জীবনের চ্যালেঞ্জগুলোকে জয় করতে পারবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এটি আপনাদের অনুপ্রাণিত করে থাকে, তবে আমি আপনাদের ঠিক এমনই আরেকটি শক্তিশালী অনুপ্রেরণামূলক ভিডিও দেখার পরামর্শ দেব। সেখানে বেঁচে থাকার আরেকটি অবিশ্বাস্য গল্প তুলে ধরা হয়েছে। একটি দুর্গম স্থানে আটকে পড়ে গিয়েছিলেন একটি দল, ঠিক কিভাবে শেষ পর্যন্ত তারা বেঁচে ফিরেছিলেন। আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।